ভারতের এই প্রজন্মের ক্রিকেটাররা বা ব্যাটাররা বলতে গেলে অন্যরকম ধাতু দিয়ে করা। তারা এই অল্প সময়ের মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে নিজেদেরকে মেলে ধরেছে, যেভাবে ম্যাচুরিটির চরম নিদর্শন দেখাচ্ছেন, এক একজন এক এক রকম করে নিজেদের মতো করে আর কি ভালো পারফরমেন্স ডেলিভার করার চেষ্টা করছেন, সবসময় দলের জন্য কন্ট্রিবিউট করার চেষ্টা করছেন। মানে একটা জিনিস আমার দেখে খুব ভালো লাগছে, এই ক্রিকেটাররা নিজেদের ব্যক্তিগত মাইলস্টোনের থেকে দলের কথাই সবার আগে ভাবছে, টিমের যেটা প্রয়োজন সেইভাবেই তারা আর কি নিজেদের ইনিংসগুলোকে খেলছেন বা সেই অনুযায়ী নিজেদেরকে মেলে ধরছেন। এরভাবেই যদি চলতে থাকে তাহলে এর আগের প্রজন্মের যারা ক্রিকেটার ছিলেন, ওই মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের কিন্তু ছাড়িয়ে যেতে খুব একটা বেশি সময় লাগবে না বলেই আমার মনে হয়। এই ইংল্যান্ডের এগেনস্ট এই এজব্যাস্টন টেস্টের দিকে যদি আপনি তাকান, পার্টিকুলারলি সেকেন্ড ইনিংসে, যেখানে ভারতের কিন্তু শুরুর দিকে 3টা উইকেট মানে খুব দ্রুত সময়ের মধ্যেই চলে গেছিলো, ওই 126-এ 3 উইকেট চলে গেছিলো, কিন্তু তারপর ওই জায়গায় শুভমান গিল আর ঋষভ পান্তের মধ্যে যে 110 রানের একটা ফাইট ব্যাক পার্টনারশিপ গড়ে উঠলো। ঋষভ পান্ত অ্যাজ ইউজুয়াল তিনি তার খেলার ধরন কখনোই বদলাবেন না, তাকে অতীতে এই নিয়ে বহুবার সমালোচিত হতে হয়েছে, অনেকবার তিনি এইভাবে খেলে মানে টিমকে বিপদেও ফেলেছেন, নিজেও কখনো কখনো বড় রানের কন্ট্রিবিউশন করতে পারেননি, কিন্তু তারপরেও ঋষভ পান্তকে আমার মনে হয় না বলে আলটিমেটলি কোনো লাভ আছে। তিনি নিজে জবে থেকে উপলব্ধি করবেন তখনই একটু আর কি ধরে খেলার চেষ্টা করবেন, মানে যে উপলব্ধিটা তিনি নিজের থেকে মানে ভেতর থেকে ফিল না করলে কখনোই সেটা হবে না। কিন্তু যাই হোক, তিনি যদি এই ক্রিকেটটা খেলেই যদি দলের জন্য কার্যকর ইনিংস একটা যদি ডেলিভার করতে পারেন বা দলের জয় যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তাহলে এরকম ইনিংস খেলা তো আমার মনে হয় না কোনো অসুবিধা আছে। তিনি যেভাবে আর কি ইংল্যান্ডের বোলারদেরকে চার্জ করলেন শুরুর থেকে, মানে ভারতের যে রান তোলার গতিটা কিছুটা থমকে গেছিলো ওই ঋষভ পান্তের ওই অ্যাটাকিং ক্রিকেটের জন্যই, সেটা কিন্তু আবারও ভালো মতো জেগে উঠলো। আর শুভমান গিলের কথা কি বলবো, তিনি ইনিংসের শুরুটা খুব দেখে শুনে ধীরে সুস্থে করেছিলেন, যেটা আমরা এর আগের টেস্টেও দেখেছিলাম, এই টেস্টের প্রথম ইনিংসেও দেখেছিলাম, মানে এদিনও তার অন্যথা হলো না। কিন্তু মানে যখন ওই 20 থেকে 25 বলের মতো তিনি খেলে ফেলেন, তারপরেই দেখলাম তার ওই মানে ন্যাচারাল যে ক্রিকেটটা, যেটা তিনি ওই রক্ষণ আর আক্রমণের একটা পারফেক্ট কম্বিনেশন বজায় রেখে খেলতে পছন্দ করেন, সেইভাবেই তিনি নিজেকে মেলে ধরলেন। 14 বলে দেখেছিলাম তার মানে ব্যক্তিগত স্কোরটা ছিল 3, কিন্তু সেখান থেকে তিনি মাত্র 57 বলে নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন। আবার এরপর যখন দলের প্রয়োজন হয়েছিল, মানে তিনি আবারও নিজে একটু রক্ষণাত্মক ভঙ্গিতে চলে গেছিলেন, যে কারণে তিনি সেঞ্চুরিটা পেয়েছিলেন 127 বলে। আবার তিনি 150 রানের মাইলস্টোনে যখন পৌঁছলেন, সেটাকে আর কি সময় নিয়েছেন মাত্র 156 বলে, মানে 100 থেকে 150, মানে এই পরবর্তী 50 রান তিনি করতে সময় নিয়েছেন মাত্র 26টা বল। তাহলেই ভাবুন শুভমান গিল মানে একদম সিচুয়েশন অনুযায়ী ঠিক কিভাবে তিনি নিজেকে মেলে ধরছেন, মানে ওই আমি শুরুতেই বলছিলাম ম্যাচুরিটির ওই চরম নিদর্শন তিনি কিন্তু অলরেডি এখনই দেখাচ্ছেন। আর আমি এই জিনিসটা খেয়াল করে দেখছি, এই টেস্ট ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর থেকে শুভমান গিলের মধ্যে এই ম্যাচুরিটিটা আরও কয়েক গুণ বেড়ে গেছে, যেটা কিনা ভারতের এই প্রজন্মের বাকি ক্রিকেটারদের কথা বলুন কিংবা শুভমান গিলের ব্যক্তিগত মাইল ফলকের কথা বলুন, মানে অনেক বড় একটা যে আশীর্বাদ হয়ে এসছে, মানে ওভারঅল ইন্ডিয়ান ক্রিকেটের জন্য কিংবা ওয়ার্ল্ড ক্রিকেটের বিচারও যদি করেন, মানে এটা কিন্তু আলাদা করে আর নিশ্চয়ই বলে দেওয়া লাগবে না। আমরা যে বেস্ট কোয়ালিটির ক্রিকেটার পেয়েছি সেটা নিয়ে আমরা কিন্তু মানে এখনই গর্ববোধ করতেই পারি। আর এই শুভমান গিল নিজেকে যদি পরবর্তীতে ঠিকভাবে ধরে রাখতে পারেন, তাহলে তিনি বিরাট কোহলি, সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কার সবাইকে যে ছাড়িয়ে যাবেন, ইতিমধ্যে এই এজব্যাস্টন টেস্টেই তার নিদর্শন কিছুটা দিয়ে রেখেছেন। মানে এই পার্টিকুলার টেস্টে তিনি যে 2টা ইনিংস খেলেন, তার মাধ্যমেই তিনি কিন্তু কিংবদন্তিদের ছাড়িয়েই গেছেন। আর তিনি এই ফ্লোটা যদি ধরে রাখতে পারেন, তার আগামী যে ক্যারিয়ার পড়ে রয়েছে, এখনও তো সবে মাত্র 25 বছর বয়স, ঠিকঠাক ফিটনেস ধরে রাখতে পারলে এখনও আশা করছি 10 থেকে 15 বছর তিনি দিব্যি খেলে দিতে পারবেন। তো এই তার যদি ফর্মের ধারাবাহিকতা ধরে রাখেন বা নিজেকে যদি ওই জায়গায় ঠিকঠাকভাবে তিনি পরবর্তীতে মেলে ধরতে পারেন, তাহলে ওই যে আমি বলছিলাম এর আগের প্রজন্মের ক্রিকেটারদের ছাড়িয়ে যেতে তার একেবারেই সময় লাগবে না। শুরুতে KL রাহুলও খুব ভালো একটা ইনিংস ডেলিভার করেছেন 55 রানের। KL রাহুলকে আমি পুরোপুরি এই প্রজন্মের ক্রিকেটার বলবো না, তিনি এর আগের প্রজন্মের আর এই প্রজন্মের ঠিক মাঝামাঝি জেনারেশনের ক্রিকেটার, কিন্তু তারপরেও তিনি তার দায়িত্ববোধের জায়গা থেকে শুরুর ওই আর কি ধাক্কাটা বেশ ভালোভাবেই সামলে দিয়েছিলেন। নতুন ডিউক বলটাকে একটু পুরনো করে দেওয়ার কাজটা তিনি কিন্তু বেশ ভালোভাবেই করছেন একদম এই সিরিজের প্রথম থেকেই। তো সেইটা তিনি করলেন ওই 55 রানের ব্রিলিয়ান্ট ইনিংসটা খেলে। একটু যদি তার ভাগ্য সহায় থাকতো বা তিনি যে পার্টিকুলার ডেলিভারিটা আউট হয়েছিলেন ওটা একদম বলতে গেলে অলমোস্ট আনপ্লেয়েবল একটা ডেলিভারি ছিল। অপরদিকে জাডেজার ইনিংসটার দিকে তাকান, তিনি যখন ক্রিজে এসেছিলেন শুরুর থেকে কিন্তু খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলছিলেন, একদম টিম ম্যানেজমেন্ট থেকে তাকে যেরকম নির্দেশ দেওয়া হয়েছিল ওই পার্টিকুলার ফেসটায় দেখছিলাম শুভমান গিল, রবীন্দ্র জাডেজা দুজনে কিন্তু যথেষ্ট ডিফেন্সিভ ক্রিকেট খেলছিলেন, কারণ ওইটা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর একটা ফেস ব্যাটিং কোল্যাপস হওয়ার। তো সেই কারণে ওই ওয়েদার ফোরকাস্ট বা ওই ওভারকাস্ট কন্ডিশনটাকে মাথায় রেখে তারা কিন্তু একদম দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছিল। কিন্তু এরপর ওই লাস্ট সেশনের খেলা যখন শুরু হলো, তখন মানে ভারতের ওই পার্টিকুলার টাইমে যখন ওই ইনিংস অ্যাক্সিলারেট করার দরকার, ঠিক সেই সময় জাডেজা জ্বলে উঠলেন। পেস বোলার থেকে শুরু করে স্পিনার কাউকেই তিনি রেয়াত করলেন না। জাডেজা তার ওই অ্যাটাকিং ক্রিকেটটা তিনি বের করলেন, স্টেপ আউট করে যেমন ছক্কা মারলেন স্পিনারদেরকে, অ্যাট দ্য সেম টাইম পেস বোলারদেরকেও কাট করলেন, পুল করলেন, মানে চমৎকার কিছু শটস ওই জায়গায় নেগোশিয়েট করেছেন।
তাতে করেই বোঝা যাচ্ছে জাডেজা এর আগের প্রজন্মের ক্রিকেটার হলো, এই তরুণ প্রজন্মের ক্রিকেটারদের সাথে খাপে খাপ মিলিয়ে তিনি কিন্তু নিজেকে বেশ ভালো মতোই মেলে ধরছেন। আর এছাড়া এই এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসেও আমরা দেখেছিলাম যে শুভমান গিল একা 269 রানের ওই ইনিংসটার মাধ্যমে তিনি কতগুলো রেকর্ড ব্রেক করেছেন। আর এছাড়া তার এই মানে পার্টিকুলার ম্যাচে 269 আর সেকেন্ড ইনিংসে তিনি 161 করেছেন, মানে হিসাব মতো যে 430 রান করেছেন এই একটা ম্যাচে। তাতে করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি কত যে রেকর্ডের পাতা ওলট পালট করেছেন। মানে এর আগে এই রেকর্ডটা কিন্তু ভারতীয়দের মধ্যে শুধুমাত্র সুনীল গাভাস্কারেরই ছিল, যিনি কিনা একটা কোনো সিঙ্গুলার টেস্ট ম্যাচে বোথ ইনিংসে একটা ইনিংসে আর কি সেঞ্চুরি আর একটা ইনিংসে ডাবল সেঞ্চুরি করার রেকর্ড করেছিলেন। তো শুভমান গিল মানে ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে সেকেন্ড ব্যাটার হয়ে গেলেন, আর অপরদিকে ওয়ার্ল্ড ক্রিকেটার যদি আমরা কাউন্ট করি তাহলে তিনি 9th ব্যাটার হয়ে গেলেন। আর এছাড়া অসংখ্য মাল্টিপল নাম্বার অফ রেকর্ডস তো তিনি ব্রেক করেছেন। একটা কোনো সিঙ্গুলার টেস্ট ম্যাচের বোথ ইনিংস মিলিয়ে এই শুভমান গিল এখন দ্বিতীয় সর্বোচ্চ রানের অধিকারী, তার আগে রয়েছেন শুধুই ইংল্যান্ডের ওই গ্রাহাম গুজ। এরকম অনেক অজস্র রেকর্ড তিনি ব্রেক করেছেন এই একটা ম্যাচে, তার এই দুইটা ইনিংস বা অলমোস্ট বলতে পারেন ম্যাচ উইনিং ইনিংস খেলার মাধ্যমে। শুভমান গিলের এই খেলার দুইটা ইনিংসে তো আলটিমেটলি ম্যাচের সিনারিও বলুন বা ম্যাচের গতিপথ বলুন পুরোপুরি বদলে দিয়েছে। যে ইংল্যান্ড বাসবল ক্রিকেট খেলে তারা এই লাস্ট 2-3 বছর ধরে অনেক টিমকে চমকে দিয়েছে, পার্টিকুলারলি তাদের হোম সিরিজগুলোতে একবারে যে তাদেরকে আনবিটেন দেখায়, তো সেই ইংল্যান্ডকে কিন্তু চতুর্থ দিনের শেষ বেলায় যথেষ্ট অসহায় দেখাচ্ছিল। তাদের সামনে যখন এই 608 রানের একটা বিশাল টার্গেট সেট করে ফেলেছে টিম ইন্ডিয়া, তাদের এই মানে ব্যাটারদের দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে একেবারে ডাকাবুকো নির্ভীক একদম সিচুয়েশনালি তাদের ওই অনবদ্য ব্যাটিংয়ের মাধ্যমে। তো কি মনে করেন ভারতের এই নতুন জেনারেশনের এই শুভমান গিল, ঋষভ পান্ত কিংবা যশস্বী জয়সওয়াল এরা কি পারবে ভারতের এর আগে যত প্রজন্ম ছিল কিংবা এই রিসেন্ট পাস্টে বিরাট কোহলিদের জেনারেশনটাকেই খুব দ্রুততম সময় ওভারকাম করে তাদের অনেক রেকর্ড ওলট পালট করে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।